কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 19 ডিসেম্বর 2024। দেখেন, 10 ট্রাক অস্ত্র চোরাচালান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ 6 জন খালাস, সাজা কমল 7 জনের। সংস্কারের সুপারিশ নিয়ে প্রশাসন এবং শিক্ষা ও স্বাস্থ্যে ক্ষোভ। আপনারা জানেন যে কিছু সংস্কার কমিশন কিছু সংস্কার প্রস্তাব দিতে যাচ্ছে, তার মধ্যে ছিল শিক্ষা এবং স্বাস্থ্যকে বিসিএস থেকে সেপারেট করে ফেলা, বিজিএস এর মতো আলাদা একটা প্রতিষ্ঠান করা। এটা কিন্তু খুব ভালো হইতো আর কি। দুইটা ইস্যু এখানে, যারা হচ্ছে বলতেছে এখানে করাপশন বাড়বে, তাদের জন্য বলি হচ্ছে বিজিএস এই করাপশন বেড়ে গেছে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে বিসিএস এর কিন্তু কোশ্চেন ফাঁস হওয়ার একটা অভিযোগ ছিল। যিনি ডক্টর হবেন তাকে আপনি জিকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ধরুন একজন আপনার স্পেশাল বিসিএসগুলো বাদ দিয়ে যে রেগুলার যে বিসিএসগুলো হচ্ছে সেখানে শুধু কেউ যদি ডক্টর অনলি টেকনিক্যাল ক্যাটার দেয়, তাকেও জিকে পাস করা লাগে, ইথিক্স পড়া লাগে, বাংলা পড়া লাগতেছে, যেখানে তার আসলে ওইখানে টাইম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু তারা স্পেশালাইজড কোনো একটা জব করবে, সেহেতু হচ্ছে তাদেরকে এতগুলো পড়ার প্রয়োজন নেই, এবং রিটেনও সেম, ওদেরকে অনেকগুলো পরীক্ষা দেওয়া লাগে। আমার মনে হচ্ছে এটা ভালো হতো, কিন্তু স্বাভাবিকভাবে দেখি সুযোগ সুবিধা কমে যাবে, এই জন্য তারা হচ্ছে চাচ্ছে না। আর ওই প্রমোশনের জন্য পরীক্ষা, এটা হচ্ছে অ্যাডমিন ক্যাডার পছন্দ করতেছে না। এখন সবার মন রাখতে গেলে তো আর চেঞ্জ আসবে না। তাবলিগের বিরোধে 4 জনের প্রাণহানি হয়েছে, খুবই কষ্ট কষ্ট লাগছে এটা দেখে আসলে কালকে। দেখেন, ধর্ম এইটার জন্য না, মাঠ দখল এটার জন্য না। আমি ঠিক জানি না যারা এগুলো করতেছে তাদের আসলে রিলিজিয়ন নিয়ে কটুক ধারণা আছে, অথচ তারা অনেক বড় বড় মানুষ নাকি। যাই হোক, আসেন দেখি আমরা। আমাদের জিকে মরাল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। আপনার বেসিক বিউর ম্যাথ, জিকে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 35টার মতো পরীক্ষা নেওয়া হবে। আর সেই পরীক্ষাগুলোতে আপনার কোর্স ফি মাত্র 70 টাকা। ভর্তি হয়ে যায়। পরীক্ষাগুলো হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আর হোয়াটসঅ্যাপে আমাদের জব সার্কুলার শেয়ার করার জন্য কিছু গ্রুপ আছে, এখানে অ্যাড হতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে শিক্ষা কমিশনের ঘোষণা করতে যাচ্ছে সরকার। রাজনীতিবিদরা ভোটের কথা বলবে, এটা স্বাভাবিক। এই আবার মাঝে মধ্যে ওনার কথা শুনে ভালোই লাগতেছে আজকাল। দেখেন, অনেকে বলতেছে রাজনৈতিক দলগুলো হচ্ছে কেন ভোট ভোট করতেছে। তো রাজনৈতিক দলগুলো কি ভোট না দিতে বলবে? যার যেটা প্রয়োজন সে সেটার কথা বলবে। গভর্নমেন্টকে স্ট্রেসে রাখবে, গভর্নমেন্ট হচ্ছে দ্রুত সংস্কার করে ভোটের দিকে আগাবে। এটাই তো এই সরকারের মানে একমাত্র গোল। এই সরকারই তো সেরে যাচ্ছে, ঠিক না? এই সরকার কি বলছে, যে তারা হচ্ছে কিছু চেঞ্জ এনে এরপরে তারা আগাবে হচ্ছে কিসের জন্য? ভোটের জন্য। তো রাজনীতিবিদরা প্রেশার না দিলে তো এই সরকার অনন্তকাল থেকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। দেখেন, পাওয়ার থাকলে করাপশন থাকবেই। সো এই সরকারও যে একদম 100 বছর থাকলে তারা এইভাবেই থাকবে এমন না। সো সবাইকে স্ট্রেসে রাখা উচিত। হ্যাঁ, ঢাকাকে সহায়তা রাখার অব্যাহত রাখবে কুয়ালালামপুর। দেখেন, তরুণদের জন্য বিনিয়োগ ও এসএমই-কে সহায়তা করা, আগামী অর্থনীতির রূপদান প্রতিপাদ্যকে সামনে রেখে এবার D8 সম্মেলনে শুরু হচ্ছে। উন্নয়ন সহযোগিতাকে সামনে রেখে 1997 সালে D8 বা ডেভেলপিং 8 নামে একটি জোট গঠন করা হয়। এই সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। এগুলো মোটে ডেভেলপিং কান্ট্রি। এটা মোটামুটি পরীক্ষায় আসে। আর এর বিশ্ব জনসংখ্যা প্রায় 14%কে ওরা হচ্ছে প্রতিনিধিত্ব করে। তো মাথা রাখতে হবে আমাদের, এটার সম্মেলন হচ্ছে কোথায়? মিশরে। এটা মাথা রাখি আমরা। মেট্রো রেলের একক যাত্রায় চালু হচ্ছে কাগজের ট্রেন। আমি নিজে অনেকবার এটা সাফার করছি। মানে একটা টিকিট কাটতে আমি দেখলাম হচ্ছে 5-7টা ক্লিক করতে হচ্ছে, এবং মাঝে মধ্যে আপনার এটা আবার রেজিস্টার করতে হচ্ছে। এরপরে আপনার টিকিট নাই, এই ধরনের ভাঙতি নাই, এই ধরনের সংকটের জন্য প্রচুর টাইম নিচ্ছে। মানে একজন মানুষ যদি টিকিট 3-4 মিনিট টাইম নিয়ে ফেলে, হ্যাঁ, অনেকে তো বোঝেও না, 3-4 মিনিট যদি টাইম নিয়ে ফেলে, আপনার চিন্তা করে দেখেন যে 119 টিকিট করতে কত টাইম নেবে। এগুলোকে আরও ফাস্ট করা লাগবে, আরও ফাস্ট। যেমন ধরুন হচ্ছে এমন হইতে পারে যে যাদের 2 অ্যাঙ্গেলে রাখেন, 3-4 স্টেজে রাখেন, বিকাশে সরাসরি কিউআর স্ক্যানে করে যদি আপনি কি করেন, আপনি যদি স্ক্যান করেন, আপনার টিকিট কাটা হয়ে যাবে, আপনি ঢুকে যাবেন। এরকম কিছু সিস্টেম রাখা উচিত। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার
যারা পারে তাদেরকে ফার্স্ট আপনি এন্ট্রি দিতে পারেন, আর যারা একটু টাইম নিচ্ছে ওদের জন্য সাপোর্টিং কাউকে রাখতে পারেন। হ্যাঁ, বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সীমান্তে পড়েছিল 2 লাশ, উদ্ধার আরও একজনের মৃত্যু যশোরে। অপপ্রচার রোধে প্রবাসীদের যেভাবে যুক্ত করা যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1971 সালে মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহ, আন্তর্জাতিক লবিং, বৈশ্বিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের যে প্রবাসী ভাইয়েরা এবং প্রবাসী এবং অভিবাসী কর্মীরা আছেন তাদের রেমিটেন্সের জন্য না, বরং তথ্য প্রচার এবং আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে আমরা তাদেরকে তাদের সাপোর্ট নিতে পারি। এটা ভালো একটা থট আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে 15টার মধ্যে 7 পদে জিতেছে আওয়ামীপন্থীরা। দেখেন, ভারতের অবস্থান বদলের লক্ষণ নেই এটা মোটামুটি আমার মনে হয় কি, যেমন জাকারিয়া AK-M জাকারিয়া সাহেব যেটা লিখেছেন আমার খুবই ভালো লাগছে। এই ধরনের আর্টিকেলগুলো আসলে খুব বেশি বেশি লেখা উচিত, যে কোনো পত্রিকায়, সকল পত্রিকায় লেখা উচিত, এবং বাংলাদেশে এটা নিয়ে আলোচনা সভা হওয়া উচিত, পথনাট্য হওয়া উচিত। মানে ভারতকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা আমরা বিরক্ত। দেখেন, ভারত হচ্ছে আপনার 1975 সালে 15ই অগাস্টের সময়টা পছন্দ করা নাই, এরপরও তারা মোস্তাকের সাথে একসাথে কাজ করার জন্য তারা মোটামুটি দেখা করেন এবং বলেন আর কি যে ভারত বাংলাদেশের পক্ষে আছে। 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখনও ভারত সেম কাজটা করে। তারা আপনার এই যে মুচকুন্দ দুবেকে বিশেষ দূত করে পাঠান এবং বলে যে তারা ভারত বাংলাদেশের পাশে আছে। যতবার মোটামুটি ভারত পছন্দ করে না, বাট বাংলাদেশের পাশেই ছিল ভারত। পাশেই ছিল বলতে তারা মানে অত এইবারের মতো অত বদমাশি করা নেই। কিন্তু সমস্যাটা হয়েছে এই বছর এরকম হয় নাই কেন, মানে এই যে শেখ হাসিনার পতনের পর। কারণ ভারত আগের মতো নাই। ভারত অনেক শক্তিশালী হয়েছে, ইন্টারন্যাশনালি তাদের পাওয়ার বেড়েছে, ইকোনমিক্যালি তারা অনেক এম্পাওয়ার। ভারত এখন চাচ্ছে ডোমিনেট করার জন্য। হ্যাঁ, নিজের আধিপত্য করে রাখার যে একটা প্রবণতা, সেটা করার জন্য ভারত একটা একটা পলিসি নিয়েছে, ফরেন পলিসিকে চেঞ্জ আসছে। কিন্তু এটার ফলে কিন্তু ওদের যে নেইবার ফার্স্ট এই ধরনের পলিসিরা কাজ করতেছে না। এখানে যেটা বলার ট্রাই করা হয়েছে, ভারত যে আমাদেরকে বলতেছে যে আমাদের বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সহ অন্য যে সংখ্যালঘুরা আছে তারা হামলার শিকার হচ্ছে। তো এটা অবশ্যই খারাপ যে আমাদের একজনও যদি এরকম হামলার শিকার হয়, সেটাও খারাপ। কিন্তু ভারতে কি হচ্ছে, হ্যাঁ, যে ভারত যে আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন, সেইভাবে ভারতে কি হচ্ছে। আর আমরা কেন ভারতকে নিয়ে কোশ্চেন করতে পারবো না, বা করা হচ্ছে না কেন? যেমন আপনার US কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, ওনার একটা সমীক্ষায় দেখাইছে বিশ্বের সবচেয়ে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকার একদম শুরুর দিকে আছে ভারত। হ্যাঁ, এবং 2023 সালে হাজার হাজার খ্রিস্টান মুসলমানের হামলা শিকার হয়েছে, নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হয়েছে, গির্জা এবং মসজিদ ধ্বংস করা হয়েছে। এখন যেমন ইন্দিরা গান্ধীও আপনার দেখেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন আপনি বাংলাদেশের হিন্দু খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে আছেন, ভালো কথা, কিন্তু দাঁড়িয়ে থাকুন, কিন্তু ভারতের খ্রিস্টানদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? মানে এখানে খুব ভালো কিছু আর্টিকেল নিয়ে আসছে। এটা তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না যে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের খ্রিস্টান এবং হিন্দুদের জন্য অনেক কথাবার্তা বলতেছে, অর্থাৎ ভারতের যেই খ্রিস্টানরা ঝামেলায় পড়তেছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে না। তো ওরা শুধু বাংলাদেশের খ্রিস্টানদের পক্ষে কেন আছে, ভারতের খ্রিস্টানদের পক্ষে কেন নেই? তো এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হলে আপনারা পড়বেন যে তারা কি যাবেন না জেলে এবং কৃষকদের কাছে অভ্যুত্থান এবং বৈষম্য। আমি এখানে একদম শুরুর দিন থেকে বলে আসছি যে কেন আমাদের এতগুলো কমিশনের মধ্যে কৃষক এবং জেলেদের জন্য বা কৃষকদের জন্য কোনো কমিশন নাই, কেন? সমস্যা কোথায়? কৃষকদের কেউ দেখে না। এই গভর্নমেন্টও পর্তুগিজের মধ্যে পড়ে গেছে যে আপনার মোটামুটি রিচ পিপলদের নিয়ে একটা সম্মেলন একটা বাংলাদেশে এখন এই উপদেষ্টা পরিষদ লিডেড হচ্ছে। সো এটা কিন্তু খুবই ভালো লাগে না আর কি। আমি ভাবছিলাম যে কৃষকদের নিয়ে কিছু করা উচিত। আপনারা জানেন যে ইউক্রেন হামলায় রাশিয়ার একজন জেনারেল হত্যা হয়েছে বা খুন হয়েছে। এটা নিয়ে রাশিয়া মোটামুটি যথেষ্ট পরিমাণ বাকড, এবং আশা করতেছি সামনে আরেকটা ক্যাচাল লাগার সম্ভাবনা আছে আর কি। এখন আপনি জানেন যে আজকে টেলিগ্রাফ নিউজ করেছে যে আপনার ইউকে তাদের যে লেজার অস্ত্রটা যেটা আছে, ড্রাগন ফায়ার সম্ভবত নাম, সেটা ইউক্রেনকে দিয়েছে এবং ইউক্রেন ডেপ্লয় করেছে। সো এই যুদ্ধ মোটামুটি বড় হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে ট্রাম্প আসার আগে। ট্রাম্প আসার পর কি হয় সেটা দেখা যায়। নগদের 24,000 এজেন্ট বরখাস্ত, ব্যাংকের জমার অতিরিক্ত
645 কোটি টাকার ই মানি তৈরি করা হয়েছে। এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। দেখেন নগদের কাছে ধরুন আপনি জমা রাখছেন 5 টাকা, হ্যাঁ, আর নগদ হচ্ছে ই মানি জেনারেট করতে পারবে 5 টাকা। এখন নগদ ই মানি জেনারেট করছে হচ্ছে ধরেন 1,000 টাকা, ঢুকছে 5 টাকা, তাহলে 995 টাকা তারা বেশি ঢুকাইছে, 995 টাকা তারা ক্যাচ আউট করে নিয়ে গেছে। মানে এটাকে কিন্তু ভয়াবহ একটা ব্যাপার, আপনারা বুঝতেছেন না, এখানে ঘাটবেন আপনারা যে মানে এক্সট্রা ই মানি যে মানে ওদের কাছে টাকা নাই, তারা হচ্ছে অনলাইনে ওই যে আপনার ওদের সফটওয়্যার দিয়ে ইমানে বলতে কি বোঝাচ্ছে, ধরেন আপনি টাকাটা এজেন্টকে দিলেন 100 টাকা, এবার আপনার নগদে দেখায় না যে আপনার কাছে আছে 100 টাকা নগদ অ্যাপের মধ্যে, এইটাই হচ্ছে ইমানি। এখন ধরেন নগদের কাছে ঢুকছে 100 টাকা, তার ঢুকাচ্ছে 1,00,000 টাকা দেখাচ্ছে, নিজেরাই তো ডেভেলপ করতেছে এটা সিস্টেমটা। এইবার হচ্ছে টাকা পাচার করো, নগদ যে কি ভোগ বেশি করছে চিন্তার বাইরে। এবছর প্রবৃদ্ধি কমে 3.8% নেমে আসতে পারে বলেছে IMF। আচ্ছা, আর তেমন কিছু নাই আজকের পত্রিকায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।